বন্ধুরা, আজকের গল্প ফুল ফোটানো দয়ালু দাদু। এটি জাপানি রূপকথা থেকে নেওয়া হয়েছে। এক বুড়ো দাদু ছিল। সে ছিল খুব দয়ালু, তাই সবাই তাকে দয়ালু দাদু বলে ডাকতো। দয়াল দাদুর পাশের বাড়িতে থাকতো একটা বুড়ো। সে ছিল খুব হিংসুটে, তাই সবাই তাকে হিংসুটে বুড়ো বলে ডাকতো। একদিন দয়াল দাদু গেল নদীতে মাছ ধরার জাল পাততে। তাই দেখে হিংসুটে বুড়ো ভাবলো, ও একা কেন মাছ ধরবে, আমিও ধরবো। ওর চেয়ে অনেক বেশি মাছ ধরবো, মাছ ধরায় ওকে আমি হারিয়ে দেব। এইভাবে সেও নদীতে জাল পেতে এলো। পরদিন সকালে গিয়ে দেখে তার জালে একটা মাছও পড়েনি। মাছের বদলে গাছের একটা গুঁড়ি আটকে আছে। ওদিকে দয়াল দাদুর জালে অনেক মাছ পড়েছে। মাছগুলো সব খলবল খলবল করে লাফাচ্ছে। এই দেখে হিংসুটে বুড়ো খুব রেগে গেল। চুপি চুপি দয়াল দাদুর জাল থেকে সব মাছ নিজের জালে নিয়ে নিল। তারপর গাছের গুঁড়িটা ওই জালে রেখে বাড়ি ফিরে এলো। দয়াল দাদু এসব কিছুই জানতে পারলো না। নদীতে নেমে জাল তুলে দেখলো জালে একটা গাছের গুঁড়ি। খুব আনন্দ হলো তার। মাছ পায়নি তো কি হয়েছে, গাছের গুঁড়ি তো পেয়েছি, শুকিয়ে নিলেই তো উনুন ধরানো যাবে। গুঁড়িটা দাদু বাড়ি নিয়ে এলো। তারপর রোদে শুকিয়ে দা দিয়ে কাটলো। গুঁড়িটা মাঝখান থেকে দু আধখানা হতে দাদু দিদিমা তো অবাক। ধপধপে একটা সাদা কুকুরছানা ভিতরে বসে আছে। দুজনেই আদর করে ওকে কোলে তুলে নিল। দাদু ওর নাম রাখলো শিরো। জাপানিতে শিরোই মানে সাদা, শিরোই থেকে শিরো। কুকুরটা তো ধপধপে সাদা, তাই এই নাম। দেখতে দেখতে শিরো বড় হয়ে গেল। একদিন শিরো দাদুকে বলল, দাদু, আমার পিঠে তুমি জিন লাগিয়ে দাও। দাদু হেসে বলল, তুই কি ঘোড়া যে তোর পিঠে জিন লাগাবো? লাগাও না। দাদু শিরোর পিঠে জিন লাগালো। শিরো আবার বলল, এবার একটা বস্তা পেতে বসে পড়ো। দাদু বলল, এ কি কথা, তোর পিঠে বসবো কেন আমি? বসো না। দাদু কি আর করে, শিরোর পিঠে উঠে বসলো। তারপর শিরো দাদুকে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল পাহাড়ে। এক সময় এক জায়গায় থেমে বলল, দাদু, এই খানটা খোঁড়ো তো। দাদু কোদাল দিয়ে যেই না সেই জায়গাটা খুঁড়তে শুরু করলো, অমনি সেখান থেকে ঝনঝন করে সোনার মোহর বেরোতে লাগলো। দাদু তো অবাক। শিরো বলল, দাদু, মোহরগুলো সব বস্তায় ভরে পিঠে বসে পড়ো। দাদু বলল, তা কি হয়, এই ভারী বস্তা নিয়ে আমি যদি তোর পিঠে বসি তোর কষ্ট হবে রে। আমি বরং বস্তাটা আমার পিঠে নিয়ে তোর সঙ্গে হাঁটি, চল। শিরো বলল, ও আমি ঠিক পারবো, তুমি বসো তো। দাদু কি আর করে, মোহর ভর্তি বস্তাটা নিয়ে শিরোর পিঠে বসে পড়ল। শিরো বাড়ির পথে ছুটতে লাগলো। বাড়ি ফিরে মোহরগুলো মেঝেতে রাখতেই ঝনঝন করে আওয়াজ হলো। সেই আওয়াজ গেল হিংসুটে বুড়োর বুড়ি বইয়ের কানে। সেও ছিল খুব হিংসুটে। কিসের আওয়াজ, এমন আওয়াজ তো কখনো আগে শুনিনি, একবার গিয়ে দেখতে হয়। হিংসুটে বুড়ি একটা ফোন দিয়ে আঁটলো। তারপর একটুও দেরি না করে পাশের বাড়ি এসে বলল, আমাকে একটু আগুন দাও না, আমার আগুনটা নিভে গেছে। আরে, তোমার ঘরে এত মোহর এলো কোথা থেকে, কোথায় পেলে? দয়াল দাদু সব বলল। শুনে হিংসুটে বুড়ি ভাবলো, এরা একা কেন মোহর নেবে, আমরাও নেব। এদের চেয়ে অনেক বেশি মোহর আনবো। মোহর আনায় এদের আমরা হারিয়ে দেব। তারপর বলল, শিরোকে একদিন ধার দাও না। দাদু একদিনের জন্য শিরোকে দিয়ে দিল। পরদিন সকালে বুড়ো বুড়ি শিরোর পিঠে জিন লাগালো, বস্তা পাতলো। তারপর কোদাল নিয়ে দুজনেই ওর পিঠে বসে বলল, পাহাড়ে চল। পাহাড়ে গিয়ে শিরো একটা জায়গায় থামলো। তারপর চুপ করে বসে থাকলো, কিছুই বলল না। হিংসুটে বুড়ো বুড়ি ভাবলো, শিরো যেখানে বসে আছে সেখানে আছে মোহর। ওরা আর দেরি করলো না, কোদাল দিয়ে খুঁড়তে শুরু করলো। আর যেই না খোঁড়া, অমনি সেখান থেকে কিলবিল করে বেরিয়ে এলো সাপ। বুড়ো বুড়ি গেল ভীষণ রেগে, কোদাল দিয়ে শিরোকে মারতে শুরু করলো। বেচারা শিরো মারা গেল। সাপের গর্তে শিরোকে ফেলে ওরা মাটি চাপা দিল। সেখানে উইলো গাছের একটা ডাল পুঁতলো। তারপর বাড়ি ফিরে এলো। ওদের মুখে সব শুনে দয়াল দাদু দিদিমার খুব কষ্ট হলো। কাঁদতে কাঁদতে দাদু গেল সেই পাহাড়ে। এক রাতের মধ্যেই উইলো গাছটা অনেক বড় হয়ে গেছে। এখন শীতকাল,
তবু সবুজ পাতায় পাতায় গাছটা কেমন ভরে আছে দেখো। দাদু গাছটা কেটে বাড়ি নিয়ে এলো। তার কাঠ দিয়ে তৈরি করলো একটা হামানদিস্তা। আর ওই হামানদিস্তায় ধান কুটতে আবার ঝনঝন করে সোনার মোহর। সেই আওয়াজ শুনে হিংসুটে বুড়ি আবার ছুটে এলো। দাদু দিদিমার মুখে সব শুনে ভাবলো, এরা একা কেন মোহর নেবে, আমরাও নেব। হামানদিস্তাটা ধার নিয়ে হিংসুটে বুড়ি চলে গেল, কিন্তু ধান কোটার সময় একটা মোহরও হামানদিস্তা থেকে বেরোলো না। ভীষণ রেগে গেল ওরা। হামানদিস্তাটা ভেঙে উনুনে গুঁজে দিল। ওটা পুড়ে ছাই হয়ে গেল। সব শুনে দাদু দিদিমা আবার কেঁদে ফেলল। দাদু বলল, ওই হামানদিস্তাটা তো আসলে আমাদের শিরো, চলো ছাইগুলো নিয়ে আসি। দাদু দিদিমা গেল হিংসুটে বুড়ো বুড়ির বাড়ি। উনুন থেকে হামানদিস্তার ছাইগুলো নিল। তারপর বাড়ির পথে ফিরতে লাগলো। পথে শুরু হলো ঝড়। সেই ঝড়ে কিছুটা ছাই উড়ে গেল। তারপর এক অবাক কাণ্ড, চারিদিকে শুধু ঝনঝন আওয়াজ। কিসের আওয়াজ? দাদু দিদিমা তাকিয়ে দেখে কত মোহর পড়ে আছে চারিদিকে। ঝড়ও থেমে গেছে অনেকক্ষণ। শুকিয়ে যাওয়া গাছগুলোতে ফুল ফুটেছে। সাকুরা গাছে সাকুরা ফুল, মোমো গাছে মোমো ফুল। দাদু দিদিমার সে কি আনন্দ! তারা আনন্দে মুঠো মুঠো ছাই ওড়াতে লাগলো। সেই ছাই গাছে গাছে গিয়ে পড়তেই ফুটে উঠল আরও ফুল। এদিকে সম্রাট বেড়াতে বেরিয়েছেন। বেড়াতে বেড়াতে সেখানে এসে পড়েছেন। কি সুন্দর সুন্দর ফুল এখানে! ফুলের গন্ধে জায়গাটা ম ম করছে। গাছে গাছে একসঙ্গে এত ফুল সম্রাট আগে কখনো দেখেননি। দাদু তখনও ছাই উড়িয়ে উড়িয়ে ফুল ফুটিয়ে চলেছে। তাই দেখে সম্রাট তো খুব অবাক। ছাই উড়িয়ে যে ফুল ফোটানো যায় সম্রাট জানতেন না। তিনি দাদুকে অনেক পুরস্কার দিলেন। এসব দেখে হিংসুটে বুড়োটা ভাবলো, ও একা কেন সম্রাটের কাছ থেকে পুরস্কার নেবে, আমিও নেব। ওর চেয়ে অনেক বেশি পুরস্কার নেব। পুরস্কার নেওয়ায় ওকে আমি হারিয়ে দেব। উনুনে কিছুটা ছাই তখনও ছিল। হিংসুটে বুড়ো উনুন থেকে সেই ছাইটুকু নিল। তারপর সে, শুকনো গাছে ফুল ফোটাবে গো, আমার মতো কেউ ফুল ফোটাতে পারে না, এই বলে ঘুরতে ঘুরতে সম্রাটের কাছে চলে এলো। ওকে দেখে সম্রাট বললেন, তুমিও ছাই উড়িয়ে ফুল ফোটাতে পারো? আচ্ছা, ওই মরা গাছটায় ফুল ফোটাও দেখি। হিংসুটে বুড়ো সঙ্গে সঙ্গে এক মুঠো ছাই ছড়িয়ে দিল, কিন্তু একটা ফুলও ফুটলো না কোনো গাছে। ছাইগুলো শুধু উড়তে লাগলো। উড়তে উড়তে ঢুকে গেল সম্রাটের চোখে। সম্রাটের চোখ গেল ফুলে। তিনি ভীষণ রেগে গেলেন। সম্রাট বললেন, এই বুড়োটা হিংসুটে, এই বুড়োটা মিথ্যে কথা বলে। এই কে আছিস, একে শাস্তি দে। বন্ধুরা, এই কাহিনীটি থেকে আমরা এ শিক্ষাই লাভ করি যে অপরের উন্নতি দেখে হিংসে করা উচিত নয়। হিংসে করলে তা মানুষের জীবনের পতনের কারণ হয়ে দাঁড়ায়। অপরের ভালো হলে বা উন্নতি হলে আনন্দিত হওয়ার অভ্যেস করো, তাহলে দেখবে তোমারও একদিন সেই দিন আসবে। ঈশ্বরের আশীর্বাদে এবং গুরুজনদের আশীর্বাদে সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো এবং সুস্থ থেকো, এই শুভকামনা নিয়ে এখানে শেষ করছি। বাই।